কাতলা মাছের পেটিটা নিয়ে নাড়াচাড়া করছে জয়া। জয়ার মা আজ মেয়ে আর নাতনি দুজনকেই পেটির মাছটা দিয়েছে। ভাইকে পেটির মাছ দিলে না মা? ভাইয়ের পাতে পেটি না দেখতে পেয়ে জয়া প্রশ্ন করল। না রে মা, এই তিনটেই পেটির মাছ ছিল, তোর বাবাকে এক পিস দিলাম। উনি আবার এখন পেটি ছাড়া খেতে পারেন না। দাদু নাতনি আগেই খেয়ে উঠে পড়েছে। আরে খা খা, খেয়ে নে, বিয়ের পর তুই হলি এ বাড়ির অনারেবল গেস্ট। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে খেতে বসেছিল জয়া। গতকাল বিকেলে সে এ বাড়িতে এসেছে। এর মধ্যেই ভাই 2-3 বার অতিথি শব্দটা বলল। মা কাল সন্ধ্যাতেই প্রশ্নবাণে একেবারে বিদ্ধ করে ফেলেছিল। কি ব্যাপার রে, হঠাৎ মেয়েকে নিয়ে? জামাই কোথায়? ঝগড়া করেছিস? বড় সুটকেস নিয়ে এসেছিস? সব ছেড়ে ছুড়ে চলে আসার কথা মাথাতেও আনবি না। মনে রাখিস, 2 দিন পরেই ভাই বিয়ে করবে। তুই বেকার, চাকরি বাকরি করিস না, আর হুট করে এই বাজারে একটা চাকরি জোটানো সহজ কথা নয়। মা বাবা যতদিন বেঁচে আছে ততদিনই পেনশন, আর অ্যাডজাস্ট সব জায়গাতেই করতে হয়। মায়ের বক্তৃতা শুনতে শুনতে মনে হচ্ছিল তখনই মেয়ের হাত ধরে সে বেরিয়ে যাবে এ বাড়ি থেকে। কিন্তু সে বড় মুখ করে বলে এসেছে ওই স্কুলে মেয়েকে ভর্তি না করলে সে কিছুতেই ফিরবে না। বাবা তো টাকা দিতে চাইছে, উনি নেবেন না। আশ্চর্য, আমি ঠিক ব্যবস্থা করব, অলোক বলেছিল। একটু বিশ্বাস রাখো। তোমাকে বিশ্বাস করব, সেই কবে বলেছিলে এসি কিনে দেবে? পেরেছ কিনতে? মেয়ের প্রায় 3 বছর বয়স হয়ে গেল। তর্কাতর্কির সময় হঠাৎ ফস করে জয়া বলে বসলো, আমি চলে যাব, আর ফিরব না, তোমরা যা খুশি তাই করো, বলে বেরিয়ে গিয়েছিল অলোক। এভাবে অলোক বলতে পারে ভাবতে পারেনি জয়া। অথচ এই লোকটার সঙ্গে সে একদিন প্রেম করে বিয়ে করেছিল। কলেজে ওর চেয়ে 1 বছরের সিনিয়র ছিল অলোক। বিএসসি পাশ করার পরই মারা গেলেন অলোকের বাবা। অলোকের মা তেমন কোনো পেনশন পান না। ধৈর্য ধরে পড়াশোনা করে সরকারি চাকরির পরীক্ষাগুলো আর দেওয়া হলো না তার। সামান্য মাইনের একটা বেসরকারি চাকরিতেই ঢুকে পড়তে হলো। ওই ছেলেকে বিয়ে করিস না জয়া, সুখী হতে পারবি না। যে কটা পয়সা মাইনে পায় তাতে তুই চালাতে পারবি না। এখানে অন্যরকম লাইফস্টাইলে তুই মানুষ হয়েছিস, মানাতে পারবি না। হ্যাঁ মানছি ছেলেটা খুব ভালো, ওর মাও ভীষণ ভালো। শাশুড়ি মার কথা মনে হতেই ভাতের পাতে ওনার মাখা আলু কুমড়োর কথা মনে পড়ল জয়ার। আলু কুমড়ো ভাতে মাখেন মা, নুন, কাঁচা লঙ্কা আর একটু কাঁচা তেল দিয়ে, মনে হয় যেন অমৃত। মাকে অনেকটা ভালোবাসাও মেখে দিতেন ওর মধ্যে। ভালোবাসাও তো ঠিক সাগরের মতো, যার তল পাওয়া মুশকিল। মন্থন করলে অমৃত উঠে আসে নিশ্চয়ই। কী রে, শুধু নাড়াচাড়া করবি নাকি? মুখেও দুটো তুলবি? জয়ার মা ওকে তাড়া দিলেন। আবার এটাও তুলব তো? আমি তুলে দেবো মা, ও বাড়িতে রোজ তো আমিই তুলি। বেশ করো মা, এখন ও কটা খেয়ে আমাকে উদ্ধার করো। আমি উঠলাম রে, তুই আস্তে আস্তে খা। ভাই উঠে গেল। আজ রোববার, ওর ছুটি। ভাই উঠে যাবার পর জয়ার মা ওকে বলল, আর এখন মন খারাপ করে কি হবে? আমি তো প্রথমেই তোকে বলেছিলাম তোর শখ মেটানোর ক্ষমতা ওর নেই। তা এখন কি নিয়ে লাগলো? মেয়ের স্কুলে ভর্তির টাকাটা তো তোর বাবা দেবে বলল। ও নেবে না মা, ওর আত্মসম্মানে লাগবে। মনে নেই তোমার, তোমার কিনে দেওয়া এসি, টিভি, ফ্রিজ সব ফেরত পাঠিয়ে দিয়েছিল। তুই রাগ করিস না মা, আমার কিন্তু তখন ওর প্রতি খুব শ্রদ্ধাই হয়েছিল। কিন্তু মা, এটা তো আমার সুখের জন্য নয়, এটা মেয়ের ভবিষ্যতের প্রশ্ন। মেয়ে তো আর তোর একার নয়। আর তোর কি ধারণা, অনেক অনেক টাকা দিয়ে বেশি দামি একটা স্কুলে ভর্তি করে দিলেই মেয়ে বিরাট কিছু হয়ে যাবে? এই তো আমাদের রাঙাদির ছেলে, কত সাধারণ স্কুল থেকে পড়ে কলেজের প্রফেসর, এবার নাকি ইউনিভার্সিটিতে পড়াতে যাবে শুনছিলাম। ওসব আগেকার কথা মা, এটা কম্পিটিশনের যুগ। বলতে গিয়েও চুপ করে গেল জয়া। কাল রাত থেকেই মাঝে খুব জামাইয়ের পক্ষ নিয়ে কথা বলছে, সেটা লক্ষ্য করেছে জয়া। আসলে হয়তো ওর এখানে থাকাটাই মা মানতে পারছে না। কোনো রকমে একটু খেয়ে উঠে পড়ল জয়া। কে কোথা থেকে পড়ে কি হয়েছে এসব কথা অলোকের মুখে সে বহুবার শুনেছে। এসব জানার ওর বিন্দুমাত্র আগ্রহ নেই। ওই স্কুলটিতে মেয়েকে ভর্তি করা তার বহুদিনের স্বপ্ন। মেয়ের পাশটা শুয়ে ওর গায়ে হাত রাখল জয়া।
এখানে আসার পর থেকেই মেয়েটার শরীরটাও ভালো নেই, গাটা কি একটু গরম এখন। এখন খুব অঘরে ঘুমোচ্ছে। বাপকে ছাড়া থাকতে পারে না মেয়েটা। কাল রাতে অনেকক্ষণ কান্নাকাটি করেছে। আর বাপকে দেখো, খোঁজ নিয়েছে একবারও। চোখের কোল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল জয়ার। দুপুরবেলা ও ঘুমোয় না, কিন্তু আজ হতাশায়, ক্লান্তিতে আর এলোমেলো চিন্তায় চোখের পাতা দুটো ভারী হয়ে এলো জয়ার। এ কি, ঘুম ভাঙতে জয়া দেখে মেয়ে পাশে নেই। গাটা যেন গরম গরম ঠেকেছিল তখন। তাহলে কি বাড়াবাড়ি হলো? ওকে কি ডাক্তারের কাছে? মা ওকে ডাকলো না একবার? আরে বাইরের ঘরে ওটা অলোকের গলা না? ধর্মর করে উঠে পড়ল জয়া। অলোক কথা বলছে মায়ের সঙ্গে। বাবা আর ভাই দুজনেই মনে হয় পাড়াতে কোথাও আড্ডা মারতে বেরিয়েছে। দরজা থেকে একটু তফাতে থমকে দাঁড়ালো জয়া। আমার মায়ের একটা ফিক্সড ডিপোজিট আর 2 দিন পরেই ম্যাচিওর করবে। আমার মায়েরও খুব শখ নাতনিকে ওখানেই ভর্তি করবে। আমারও ইচ্ছে খুব, কিন্তু মায়ের কাছ থেকে ঠিক নিতে ইচ্ছে করছিল না। তা মা আমাকে বলল, তুই টিউশনিটা আবার শুরু কর অলোক, আমাকে পরে আস্তে আস্তে শোধ করে দিবি তুই। এখন আপাতত নয়, ধার হিসেবেই নিলি। বন্ধুদের বলে কয়টা টিউশনি জোগাড় কর। ওরা বলেছে কিছুদিন টাইম দে, আরও জোগাড় হয়ে যাবে। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে 2টো ব্যাচ পড়াবো। মেয়ের জন্য সারা দিন রাত এক করে আমি কাজ করতে পারি মা। মনকে আমি এখনই নিয়ে যাব। মনটা অভিমানে ভারী হয়ে গেল জয়ের। শুধু মেয়েকে নিয়ে যাবে তুমি, আর আমাকে কারো কোনো দরকার নেই। পর্দার কাছে সরে এলো জয়া। মন বেশ হাসি হাসি মুখে বাপের কোলে তার কচি হাত দুটো দিয়ে জামাটা খিমচে ধরে বসে আছে। ওই দেখো, ওখানে দাঁড়িয়ে কি রে? আয় এখানে এসে বস। এতক্ষণে মা দেখতে পেয়েছে জয়াকে। আমি এখন অতিরিক্ত মা, যাকে বলে এক্সট্রা। তোর যত সব হাবিজাবি কথা, দেখ তোর মেয়ের জন্য সব ব্যবস্থা করে ফেলেছে অলোক। তোরা বসে কথা বল, আমি একটু চা করে আনি বরং। মা উঠে পড়লেন। রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, আমার জামাইয়ের সঙ্গে যদি তোমায় ঝগড়া করতে শুনি, তাহলে আজ তোমারই একদিন কি আমারই একদিন। অলোক জয়ার হাত ধরে টেনে নিজের পাশে বসালো। ইচ্ছে অবশ্য করছিল মেয়েকে কোল থেকে নামিয়ে জয়াকেই, কিন্তু কি আর করা যাবে, এটা তো আর নিজের বেডরুম নয়। অগত্যা যতটা সম্ভব কাছে টেনে বসালো। তারপর চোখ টিপে বলল, আমি আবার এক্সট্রা জিনিসগুলোই আগে ভাগে গুছিয়ে নিই। আসলের চেয়ে সুদ বেশি মিষ্টি লাগে আমার। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।